শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 25 সেপ্টেম্বর নয় 16 অক্টোবর হবে রাকসু নির্বাচন। ক্যাম্পাসের বিরাজমান পরিস্থিতি ভোট গ্রহণের জন্য অনুকূলে নয়, ব্যাখ্যা কমিশনের। অপপ্রচার চালিয়ে 11-র মতো বিএনপিকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে, দাবি রেজভের। সমমনা দলগুলো একীভূত হচ্ছে এনসিপির ব্যানারে, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ফিলিস্তিনকে স্বীকৃতির পর 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর ব্রিটেন সহ 4 দেশের। প্রতীকী নয়, কার্যকর বাস্তবায়ন চায় গাজার মানুষ। নিজেদের নৈতিক পরাজয় ঢাকতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা দেশগুলো, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ইসরায়েল বর্বর আগ্রাসন বন্ধ করাই গুরুত্বপূর্ণ। বেলফোর ডিক্লারেশন হয়েছিল ব্রিটিশ সরকারের প্রস্তাবে। সেই ব্রিটিশ সরকার আজকে ইসরায়েলকে বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠিকে বৈধ বলল চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচন হতে বাধা নেই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। দিনভর নানা নাটকীয়তার পর পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর হবে রাকসুর ভোট গ্রহণ। সন্ধ্যা 7:30টায় রাকসু প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচনের অনুকূলে নয়। কারণ রাবি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তার অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। আরও বলা হয়, উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনার স্বার্থে রাকসু নির্বাচন পেছাতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা, আমরা তার কাছে যাচ্ছি। মিসবা, ক্যাম্পাসের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচন পেছানোর সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন প্যানেল কি প্রতিক্রিয়া জানালো? আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি পাশেই রাকসুর যে অফিস, সেটি এই জায়গাটি পুরো দিন ধরে স্টুডেন্টদের এবং যারা এখানে প্রার্থী ছিলেন রাকসুর, তাদের পদচারণায় মুখর ছিল। এক পাশে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা সমর্থক প্রার্থী আছেন তারা, অন্য পাশে ছাত্রদল, এছাড়া আরও 5টি যে প্যানেল, তারা দিনভর নানা ধরনের এখানে তারা কর্মসূচি করেছেন। অর্থাৎ কয়েকদিন ধরে একটি গুঞ্জন ছিল যে এই নির্বাচন পেছাতে পারে, সেটি নিয়ে সবার মধ্যে এক ধরনের আগ্রহ ছিল যে সেটি নিয়ে আসলে কি হচ্ছে। আজকে যখন 4টি প্যানেল তারা এই নির্বাচন পেছানোর বিষয়ে আবেদন করেছে, তারপরে মূলত সন্ধ্যা 7টার সময়, যেটি আমরা সবাই জানি যে 20 দিন পেছানো হয়েছে এই নির্বাচন। কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা এই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন পেছানোর, সেটির প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে তারা মিছিল করেছেন, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন। আর ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটু আগে ব্রিফিংয়ে বলা হয়েছে, ক্যাম্পাসে কোনো প্যানেল কিংবা কোনো সংগঠন যাতে এমন পরিস্থিতি তৈরি না করে যাতে 16 অক্টোবরের নির্বাচন না হয়। লোপা। মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। আমরা এই বিষয়ে জানবো। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা কখন নাগাদ নিউ ইয়র্কে পৌঁছাতে পারেন? তার আগমনকে কেন্দ্র করে পরিস্থিতি কেমন দেখছেন সেটা একটু জানতে চাই, এবং সেই সাথে সফরে ডক্টর ইউনূসের কর্মসূচি সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদের। লোপা, এখানে এখন বাজে দুপুর 12টা 5 মিনিট। দুপুর 2টা 25 মিনিটে প্রফেসর ইউনূসকে বহনকারী আরব এমিরেটসের যে বাণিজ্যিক ফ্লাইটটি, নিয়মিত ফ্লাইট, সেটি এখানে অবতরণ করার কথা নিউ ইয়র্কে। কিন্তু সম্ভবত ফ্লাইটটি এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, তাতে 25-30 মিনিটের মতো বিলম্ব হতে পারে। ফলে দুপুর 3টা নাগাদে এখানকার তিনি পৌঁছাবেন বলে আমরা ধারণা করছি। দুপুর 3টা মানে হচ্ছে বাংলাদেশ রাত 1টা আসলে হবে ওনার পৌঁছাতে। ফলে তার সফরকে কেন্দ্র করে পুরো নিউ ইয়র্কেরই গতকালকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বলছিলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আজকে বিকেলে এসে পৌঁছাবেন। টার্কিশ প্রেসিডেন্ট এসছেন ও 140টি দেশের আসলে রাষ্ট্র সরকার প্রধানরা আসছেন। ফলে নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থা স্বভাবতই
ভিআইপি থেকে ভিভিআইপি পর্যায়ে চূড়ান্ত রকমের আপগ্রেডেড করা হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেটি ঘটনা সেটি হচ্ছে এখানকার যে জেএফকে বিমানবন্দর, সেখানে কিন্তু দুপুর 1টার পর থেকে আসলে বাংলাদেশিদের, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর যে অংশ, বিএনপি নেতৃবৃন্দ আসছেন, জামাতের একজন নেতা আসছেন, একজন এখান থেকে যুক্ত হবেন, এনসিপির 2জন কেন্দ্রীয় নেতা এসছেন, ফলে তারা তাদেরকে স্বাগত জানাতে এবং প্রফেসর ইউনূসকেও স্বাগত জানাতে বিমানবন্দর অবস্থান করবেন। একই সাথে যে রাজনৈতিক দলটির কার্যক্রম অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ, তার কর্মীরাও কিন্তু সেখানে বিক্ষোভ করবেন বলে আমরা জানতে পেরেছি। গতকালকেও কিন্তু জ্যাকসন হাইটসে এরকম ছোট ছোট উত্তেজনা ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে বিক্ষোভ করার অধিকার যেরকম আছে, এখানে কেউই আইনটা লঙ্ঘন করেন না। অর্থাৎ শারীরিকভাবে আঘাত কিংবা কোনো ভাঙচুর টাইপের কর্মসূচি করার আইনগতভাবেই সেই সুযোগটি নেই, ফলে সে ধরনের কোনো কিছু বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশের জাতিসংঘের যে মিশন, তারা প্রত্যাশাও করছে না। প্রফেসর ইউনূস আজকে যখন পৌঁছাবেন তখন সকালেই কিন্তু জাতিসংঘের যে উচ্চ পর্যায়ের অধিবেশন সেটি শুরু হয়ে গেছে। তিনি আগামীকাল সেখানে জয়েন করবেন এবং 26 তারিখে তিনি বাংলায় জাতিসংঘে ভাষণ দিবেন। 27 তারিখে এখানকে একটি এনআরবি কানেক্ট প্রোগ্রাম রয়েছে, যেটা মূলত বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা উদ্যোগে এবং বাংলাদেশ হাই কমিশনের সহায়তায়, সেটি বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সেটি করা হচ্ছে, সেটিতে যুক্ত হবে। এবং 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটকে জিইয়ে রাখতে এবং এই সংকট যেন পৃথিবীর মানুষের দৃষ্টি থেকে না হারিয়ে যায়, সেটার জন্য বাংলাদেশ একটি বিশেষ অধিবেশন প্রস্তাব করেছিল। সেটিতে অংশ নেওয়ার পরে 30 তারিখে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। লোপা মিশু, অনেকগুলো তথ্য জানলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অপপ্রচার চালিয়ে নানা তকমা দিয়ে 1-11-র মতো বিএনপিকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যোগ্য, দক্ষ, বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে। আলাদা অনুষ্ঠানে নির্বাচনী কাজে ফ্যাসিবাদের দোসরদের সম্পৃক্ত না করার আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপিতে যোগদান বন্ধ রাখার সিদ্ধান্ত এখনও প্রত্যাহার না হলেও নয়াপল্টনে নারায়ণগঞ্জের এক ক্রীড়া সংগঠককে বরণ করে নেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে কয়েকটি রাজনৈতিক দলের সাথে সরকারের কয়েকজন উপদেষ্টাও যোগ দিয়েছেন। অভিযোগ করেন প্রশাসনে বিএনপিকে মাইনাসের। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়। আর অল্প কয়েকদিন পরেই নিজেদের বড় ধর্মীয় উৎসবে মাতবেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। সেই উৎসবে যেন কোনো নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। প্রত্যেককেই বলেছে নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সবশেষ বিতর্কিত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের আগামী সংসদ নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না। আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে শঙ্কামুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না, কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, ইহুদিবাদের পছন্দের পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ মেনে নিবে না। লন্ডনে পিয়ার আছে নাকি? নাই। যুক্তরাষ্ট্রে আছে? নাই। পিয়ার একটা দেশে আছে, সেটা কোথায় জানেন? ইসরায়েলে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি জামায়াতের ব্লকের বাইরে তরুণদের নিয়ে আলাদা ব্লক করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত 15 বছরে গঠিত তরুণদের দলগুলো একীভূত হবে এনসিপির সাথে। নাম ও প্রতীক থাকবে এনসিপিরই, জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 150 আসনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জুলাই সনদে স্বাক্ষর না করায় বিএনপি জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে সংশয়ে জানান তিনি।
দলে নিবন্ধন, প্রতীক আর প্রবাসীদের ভোটদান বিষয়ে কথা বলতে সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জানান ছাড় দেয়া হবে না শাপলা প্রতীকের বিষয়ে। যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই আসে কদিন ধরে আলোচিত গণপরিষদের সাথে জোটবদ্ধ হওয়ার প্রসঙ্গ। নাসির উদ্দিন জানান, গত 15 বছর যারা আন্দোলন করেছে এবং গঠিত সব দলই একীভূত হবে এনসিপিতে। রাজনৈতিক সিনারিওতে 3টা ব্লক হতে যাচ্ছে। একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে, আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে, আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব, কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে। এনসিপি দ্রুত নির্বাচন চায়, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারের দাবি জানানো হয়। এ সময় বিএনপি জামায়াতের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ ও ইসির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ টিম। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। হামাসের নিরস্ত্রীকরণ এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করতেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এমনটাই জানিয়েছেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সরকার। খুব শিগগিরই এসব পরিকল্পনার বাস্তবায়নও দেখতে চায় এসব দেশ। এদিকে ক্ষমতাবান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাবার পর উচ্ছ্বাস ফিলিস্তিনি কূটনীতিকদের মাঝে। And Israelis, and a two-state solution, the United Kingdom formally recognises the state of মিলেছে বহু আকাঙ্ক্ষার স্বীকৃতি, তাই আবেগ আর বাদ মানেনি ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘোষণার পরই উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলত। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন, আর এই স্বীকৃতি শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বরং ব্রিটিশদের জন্য, কারণ তাদের চিন্তাধারা এবং মত প্রকাশের বাস্তবায়ন হয়েছে এই স্বীকৃতির মাধ্যমে। রোববার এক ভিডিও বার্তা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। জানান 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি, যার অর্থ একটি নিরাপদ, সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। Israeli and Palestinian deserve to live in peace. এরপরই ঐতিহাসিক এই সিদ্ধান্তে একে একে সামিল হয় অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর আগে G7 জোটের প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঘোষণা আসে এসব দেশগুলোর পক্ষ থেকে। আলোচিত 5 আই নেশন জোটের 5 সদস্যের মধ্যে 3টি স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। আমরা মনে করি হামাসকে নিরস্ত্র করতে এটি সবচেয়ে ভালো উপায়। প্রভাবশালী 3 দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো 151টি। এদিকে সোমবারই ফিলিস্তিনকে স্বীকৃতি জানাবে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে একযোগে 4 দেশের স্বীকৃতির সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সন্তুষ্টি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আর কাতারও। শান্তি নিশ্চিতে পশ্চিমা দেশগুলোর অঙ্গীকারকে তুলে ধরেছে এই সিদ্ধান্ত। এক বিবৃতিতে এমন মন্তব্য করে সৌদি আরব।
অন্যদিকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তির সহায়ক হবে বলে বিবৃতি কাতারের। তবে এমন পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ফিলিস্তিন নামে থাকবে না কোনো রাষ্ট্র। গাজাবাসীর শঙ্কা তাই পুরোপুরি কাটছে না। তবে এর ফলে নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়বে বলে আশাবাদী অনেকেই। গাজায় নৃশংস হত্যাকাণ্ড আর এক নজিরবিহীন ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। তবু আশা করি কূটনৈতিকভাবে এই স্বীকৃতি ইসরায়েলের উপর চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে কাজ করবে। এই স্বীকৃতি অবশ্যই প্রতীকী নয়, বরং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বাস্তব এবং অপরিবর্তনীয় পদক্ষেপ। এই স্বীকৃতি অস্তিত্ব সংকটে থাকা ফিলিস্তিনি জনগণের কাছে আশার আলো বয়ে এনেছে। পশ্চিমা দেশগুলো নিজেদের নৈতিক পরাজয় ঢাকতেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এমনটা মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দেশে দেশে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে বিপুল জনরোষ এবং ক্ষোভ তৈরি হয়েছে তা চাপ সৃষ্টি করছে পশ্চিমা সরকারগুলোর ওপর। শুধু স্বীকৃতিই নয়, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে কার্যকর পদক্ষেপ নিলেই স্বীকৃতি সার্থক হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। গাজা সিটি লক্ষ্য করে চলছে ইসরায়েলি বোমা হামলা ও ট্যাঙ্ক অভিযান। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এমন বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। প্রাণ গেছে 65,000-এরও বেশি নিরপরাধ মানুষের। ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার ইউরোপ সহ বিশ্বের প্রায় সব দেশ। গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের সমর্থনে সোচ্চার বাংলাদেশও। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। কয়েক ঘন্টা পরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইউরোপের আরও এক দেশ পর্তুগালও। যুক্তরাষ্ট্র যেখানে ফিলিস্তিনি যুদ্ধবন্ধের প্রস্তাবে একের পর এক ভেটো দিয়ে যাচ্ছে, সেখানে মার্কিন মিত্রদেশগুলোর হঠাৎ এই স্বীকৃতি কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, নৈতিক পরাজয় ঠাকতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশগুলো। হোল ইউরোপ দেখতেছে সবই তো হারাইছে, আমাদের তো কোনো এথিক্যাল মোরাল কোনো গ্রাউন্ড থাকলো না, যে এতগুলো লোক মরছে। তো মৌলিক মানুষের যেটা মৌলিক গুণ তাই তুমি হারাই ফেলেছো, ওটা ফিরে আসতেছে। এই ফিরে আসাটাই হলো ইউরোপের সমস্ত নেতাদের পতন। এবং এইটা থেকেই তারা এখন বাধ্য হচ্ছে কিছু একটা করে আমাদের ইমেজ রক্ষা করি। এই জন্য এখন দলে দলে এটার সমর্থন দিচ্ছে। যে বেলফোর ডিক্লারেশন হয়েছিল ব্রিটিশ সরকারের প্রস্তাবে, সেই ব্রিটিশ সরকার আজকে ইসরায়েলকে বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। তারা বলছেন, ফিলিস্তিনে এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, তাই স্বীকৃতিতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। কেন প্যালেস্টাইনদের ঘাড়ের উপরে তাদেরকে প্যালেস্টাইন ইহুদি রাষ্ট্র বানাতে হবে? এটা তো ব্রিটিশদের শয়তানি। আর এখন আপনি তাদেরকে স্বীকৃতি দিচ্ছেন, দিয়ে মনে করছে আমি তো হাত দিয়ে বলাইছি। আজকে যখন তাকে সমর্থন দানকারী রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, কাজে তাকে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের আসতে হবে, অথবা তাকেই ইতিহাসের মানচিত্র থেকে মুছে যেতে হবে। তবে ফিলিস্তিনকে প্রভাবশালী এই দেশগুলোর স্বীকৃতি ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ আরও জোরালো হবে। স্বীকৃতি দিলে চলবে না, এই রাষ্ট্র গঠন এবং সেই রাষ্ট্র সাস্টেনেবিলিটির জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তালিকায় থাকবেন 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হওয়া ব্যক্তিরা। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইসি জানায়, খসড়া ভোটার তালিকা 1 নভেম্বর প্রকাশ করা হবে। পরে আপত্তি ও সুপারিশ গ্রহণের পর 18 নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সম্প্রতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে ইসি সচিবালয় উল্লেখ করে, খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি, দাবি ও সংশোধনের আবেদন থাকলে তা 17 নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর 18 নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। আবারও জলাবদ্ধতার কবলে পড়ল রাজধানী। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিতে মহানগরীর অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়। কোথাও কোথাও জমে হাঁটু পানি। একদিকে জলজট, অন্যদিকে যানজট। সব মিলিয়ে দিনের শুরুতেই নাকাল হয় নগরবাসী। বংশালে বিদ্যুতের তার পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একজন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হয়েছে।
তাই চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সকালটা রাজধানীবাসীর শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গী করে। টানা বৃষ্টিতে অল্প সময়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। মুষলধারে বৃষ্টির পর সড়কগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর পানিতে। বৃষ্টিতে রাজধানীর বিমানবন্দর, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মালিবাগ, সায়দাবাদ এবং বিজয় সরণি এলাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল ও অফিসগামীদের। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও জমে থাকে পানি। কারণ বাজার যে জায়গায় আমরা মাছ চাষ রাখি সব তলাই গেছে বৃষ্টিতে। আমরা চাইতে এগুলো সংস্কার করুক সরকার। এই নতুন সরকার আছে তো ভালো করার কথা, কই দেই না তো কিছু। বাংলাদেশের এয়ারপোর্টে এই অবস্থা থাকে, তো এটা এই যে মানুষ মাইনানোর মতন না। অনেক পানি নামা যায় না, অনেক ঘুরে আসছি। এভাবে কখনোই সংসদ ভবনের সামনে পানি বাড়তে পারে না এখানে দুর্নীতি না হলে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখেন নাই। আরে আল্লাহ, কি হইছে আল্লাহ জানে। বংশালে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক বেকারি কর্মচারী মারা যান। পানিতে হেঁটে আসতে হলো, গাড়ি চলছে না, জ্যাম লেগে গেছে, গাড়ি থেকে নেমে গেলাম। কোনো গাড়ি চলেই না, মানে সব 1 থেকে 1.5 ঘন্টার মতো জ্যামেছিলাম। ভারী বর্ষণের জন্য এই যে রাস্তাঘাটে পানি জমে গাড়িগুলো স্মুথলি পার হতে পারতেছে না। এই জন্য আজকে একটু বেশি মানে টেক কেয়ার করতে হচ্ছে, দ্রুত গাড়িগুলো পাস করে দেওয়া যায়। আবার এই পানির মধ্যে আবার গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটা গাড়ি বন্ধ হয়ে গেলে দেখা যায় আশেপাশে আরও কয়েকটা গাড়ি আটকায় যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকালের এই ভারী বৃষ্টি সারাদিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। একটা লঘুচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকাতে লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশ উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতটা উপকূলীয় অঞ্চলে আজকে এবং আগামীকালকে থাকবে। এই মাঝারি ধর ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে, এরপর কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গত বছরের তুলনায় মৃত্যুহার কম হলেও এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। দেরিতে হাসপাতালে আসায় অর্ধেকের বেশি রোগী ভর্তি হওয়ার 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। তিনি জানান, এই বছর ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ শক সিন্ড্রোম। 114 জনের মধ্যে 56 জনই মারা গেছেন শক সিন্ড্রোমে। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণের কাজ স্থানীয় সরকারের, ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের ভূমিকা জরুরি। তবে জনগণ সতর্ক না হলে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ কঠিন। ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক NS1 কিট মজুদ রয়েছে বলেও জানান অধ্যাপক আবু জাফর। তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসার জন্য 200 ডাক্তার ও 100 নার্সকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা একটা সিজনাল বিষয়। আপনারা জানেন বর্ষা মৌসুমে এই রোগের প্রকোপ বেড়ে যায়, যে মানুষের সচেতনতা দরকার। সচেতন যদি না হয়, রোগী এই রোগটা যদি শুরুতে আমরা চিকিৎসা করতে না পারি, রোগটাকে যদি শুরুতে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করতে না পারি, রোগ নির্ণয় করতে না পারি, তাহলে মানুষের যে ভোগান্তি এবং মৃত্যুর যে সংখ্যা তা আনুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গোডাউনের আগুনে নিয়ন্ত্রণে এসেছে বিসিক শিল্পনগরের একটি পোশাক কারখানায়। ব্যবহৃত কেমিক্যালের গুদামের আগুন প্রায় 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে উদ্ধার অভিযানের যৌথ বাহিনীও যোগ দেয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন বলেন, কারখানার ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে। স্থানীয়রা জানায়, বিকেলে গোদামটিতে হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় ভেতরে থাকা কর্মীরা বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক পর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হলে দগ্ধ হন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সহ 6 জন। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তন নিয়ে বিসিবি সভাপতির চিঠি কার্যকর থাকবে। হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর আগে দুপুরে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। সেই সাথে এই চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আগামী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবি নির্বাচন, তার আগে আজ সন্ধ্যায় চূড়ান্ত কাউন্সিলরদের নাম অনুমোদন দিতে অনুষ্ঠিত হওয়ার কথা বোর্ড সভা। তার আগে হাইকোর্টে বাদী হয়ে এই রিটটি করেন টাঙ্গাইলের তপন, লক্ষ্মীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল। সমস্যার মূলে রয়েছে জেলা ও বিভাগ থেকে
পাঠানো নামের তালিকা, যেখানে অ্যাডহক কমিটি থেকে মনোনয়ন দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল সমর্থিত প্যানেল এমন চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। সেই সাথে অভিযোগ তোলেন সরকারি হস্তক্ষেপের। যদিও সব অভিযোগ অস্বীকার করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, গঠনতন্ত্র মেনেই হচ্ছে সব কাজ। নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া 5 বস্তা এনআইডি কার্ড সহ নির্বাচনী সরঞ্জামের ব্যাপারে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তা জানাতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এর আগে রোববার ফতুল্লায় ময়লার ভাগাড়ে বিপুল পরিমাণ এনআইডি কার্ড ও সিলমোহর পাওয়ার পর তোলপাড় শুরু হয় প্রশাসনে। ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার ভাগাড়ে মেলে বিপুল সংখ্যক এনআইডি কার্ড, সিলমোহর ও পোলিং অফিসারের কার্ড। তোলপাড় শুরু হয় প্রশাসনে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে কিছু লোক ময়লার ভাগাড়ে বেশ কয়েকটি বস্তা ফেলে যায়। স্থানীয়রা এগিয়ে গেলে দ্রুত সটকে পড়ে তারা। বস্তা খুলতেই বেরিয়ে আসে জাতীয় পরিচয়পত্র, নির্বাচনী কর্মকর্তাদের সিল সহ বিভিন্ন সরঞ্জাম। এ ঘটনায় থানায় জিডি করা হয়। উদ্ধারকৃত এনআইডি সহ অন্যান্য সরঞ্জাম সবই গাজীপুর সদর এলাকার বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। বিষয়টি অবহিত করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। 4000 মতো আইডি কার্ড, প্লাস্টিক এবং কিছু আনুষঙ্গিক দ্রব্যাদি পাওয়া গেছে। এটা গাজীপুর জেলার। এই মালামালগুলির বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতনের কাছে চিঠি লিখছি। যখন যেই নির্দেশনা পাবো পরবর্তীতে ওই অ্যাকশনে যাব। এদিকে সোমবার নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে এনআইডি কার্ড উদ্ধারের বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা। অবগত হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। গাজীপুরে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে এটা করাটা তাদের উচিত হয় নাই, এটা তারা ডিস্ট্রয় করে দিবে, এটা করাটা তাদের উচিত পাঠায় না। এটা কি ব্যবস্থা নেওয়া হয় আপনি একটু ডিসি সাহেবকে জানাবেন, নাহলে আপনি আপনি একটু আমাদের জানাবেন। উদ্ধারকৃত এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে নারায়ণগঞ্জ নির্বাচন অফিসে। জাহিদ হাসান, যমুনা নিউজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুড়িতে কফিল উদ্দিন পীরের আস্তানায় ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়েছে তৌহিদি জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তিনি জানান, কফিল উদ্দিনের মাজার কুমিল্লার হোমনায়। গত 19 তারিখ কফিল উদ্দিনের নাতির বিরুদ্ধে ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এরপর তার দাদা কফিল উদ্দিন শাহর মাজারে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। এর জেরে আজ খালিয়াজুড়ির আমনিপুর গ্রামে কফিল উদ্দিনের আস্তানায় হামলা ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা মহানগর উত্তরের গুলশান থানার শাখার 19 নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গুলশান 2 নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে এর আয়োজন করা হয়। কর্মী সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের মোকাবেলায় ছাত্র দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, দুঃসময়ে যারা দলের প্রতি অনুগত ছিল তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন বলেন, আগামী নির্বাচন বেশ কঠিন হবে। সাধারণ মানুষের মনোভাব বুঝে তাদের কাছে যেতে হবে। দলের বদনাম হয় এমন কোনো অপকর্মে যুক্ত না হতে ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, 24-এর গণ অভ্যুত্থানে যে স্বাধীনতা এসেছে তা ধরে রাখতে সকলকে সজাগ থাকতে হবে। এদেশ থেকে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, কিন্তু আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। বিগত সময়গুলোতে ছাত্রদল যেভাবে কাজ করেছে জনগণকে সাথে নিয়ে, সেইভাবে আবারও সকল রকমের অপশক্তিকে রুখে দিতে হবে। সংগ্রামী সাহায্য বন্ধুরা, টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নারী শিশু সহ 84 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক চক্রের 3 সদস্য।
রোববার বিকেল থেকে রাত 12টা পর্যন্ত চালানো হয় এই অভিযান। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব সদস্যরা রাজারছড়া পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে চক্রটি। পরে 3 পাচারকারীকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার করে পাচারের জন্য বিভিন্ন স্থান থেকে জড়ো করা নারী, শিশুসহ অন্তত 84 জনকে। এ সময় জব্দ করা হয় 2টি দেশীয় বন্দুক, একটি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড অ্যামুনেশন। এশিয়া কাপের খবর। আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার 4-এর ম্যাচে কাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আসরে পরাজয় দিয়ে সুপার 4 মিশন শুরু করেছে দুই দল। গ্রুপ পর্বে টানা 3 জয়ে সুপার 4-এ পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 4 উইকেটে হেরে যায় লঙ্কানরা। আর গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার 4-এ যায় পাকিস্তান। তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 6 উইকেটে হারে সালমান আঘার দল। এবার জয় ছাড়া বিকল্প নেই দুই দলের সামনে। অবশ্য সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। টি-20তে দু দলের মুখোমুখি 5 লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা। ভারত ম্যাচের আগে আইসিসি একাডেমি মাঠে কঠোর অনুশীলনে বাংলাদেশ। নাথান কেলির অধীনে বাড়তি ঘাম ঝরেছে ফিল্ডিংয়ে। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত 17 ক্যাচের মধ্যে 7টাই ফেলেছে টাইগাররা। ভারত ম্যাচে যাতে হাত না ফসকে যায় তা নিয়ে বাড়তি কাজ লিটন দাসের দলের। দুবাইয়ে বাংলাদেশ দলের অনুশীলন দেখে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। আইসিসি একাডেমি মাঠে নেট প্র্যাকটিস চলছে বাংলাদেশ দলের। তবে এর আগে লম্বা সময় ধরে টাইগাররা করেছে ফিল্ডিং প্র্যাকটিস, ক্যাচিং প্র্যাকটিস। এর কারণটা বাংলাদেশ শুধু ব্যাটিং কিংবা বোলিংয়ে নয়, ফিল্ডিংয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বা দিতে হচ্ছে। অতীত ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায় যে 4টা ম্যাচ বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপের এবারের মঞ্চে খেলেছে, ক্যাচ এফিসিয়েন্সি কিন্তু খুবই কম। অর্থাৎ 17 ক্যাচের মধ্যে বাংলাদেশ 7টাই ফেলে দিয়েছে। বলা যায় যে 80%ও ক্যাচ গ্র্যাব করতে পারেনি বাংলাদেশ দল। তো সেই জায়গা থেকে নাথান কেলি বাড়তি নজর দিয়েছেন ক্যাচিংয়ে, থ্রোয়িংয়ে। সেই ব্যাপারগুলো অনুশীলনে অন্তত স্পষ্টভাবে দেখা গেছে। তারপর অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। ভারতের ম্যাচে একটা স্নায়ুচাপ বাড়তি, সেটা তো থাকবেই। তবে যে আত্মবিশ্বাস রয়েছে টিম টাইগার্স শিবিরে, সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে অবশ্যই ভারতকে তারা হারাতে চাইবে এবং ভারতীয় দলকে হারাতে পারলে সেই ফাইনালে যে সম্ভাবনা সেটা কিন্তু আরও একবার জ্বলে উঠবে। নির্ভার দলকে দেখা গেছে অনুশীলন সেশনের ঠিক আগে থেকে এখন পর্যন্ত এবং লঙ্কানদের বিপক্ষে জয়টা সেটাই বাড়তি আত্মবিশ্বাসের টনিক হয়ে কাজ করছে লাল সবুজের দলে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে এমবস করা স্টেইনলেস স্টিল পাইপ, যা গুণগত মান এবং টেকসই ডিজাইনে অনন্য। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।